পলিটিক্যাল সায়েন্স টিউটোরিয়ালসের আজ এই ভিডিওতে আমরা একজন বিখ্যাত পাশ্চাত্য দার্শনিককে নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল ছিলেন একজন গ্রিক সিটি স্টেটের বাসিন্দা, যার নাম হচ্ছে থ্রেস। তিনি থ্রেসে জন্মগ্রহণ করেছিলেন 384 খ্রিস্টপূর্বাব্দে। তিনি ছিলেন প্লেটোর স্টুডেন্ট। প্লেটো কার স্টুডেন্ট ছিলেন? সক্রেটিসের। এবং অ্যারিস্টটলের স্টুডেন্ট ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। তোমরা নাম শুনে থাকবে। অ্যারিস্টটল এসেছিলেন এথেন্সে 17 বছর বয়সে এবং তিনি এসেছিলেন পড়াশোনা করার জন্য প্লেটোর একাডেমিতে। আমরা আগেই দেখেছি প্লেটো 386 খ্রিস্টপূর্বাব্দে একাডেমি বানিয়েছিলেন, সেখানে অ্যারিস্টটল এসে পড়াশোনা করেছিলেন। অ্যারিস্টটলকে পলিটিক্যাল সায়েন্সের ফাদার হিসেবেও অভিহিত করা হয়। পরে অ্যারিস্টটল নিজেও তার শিক্ষা প্রতিষ্ঠান খুলেছিলেন, যার নাম ছিল লাইসিয়াম। আর সেখানে বায়োলজি, থিওলজি, বোটানি, মেটাফিজিক্স, অ্যাস্ট্রোলজি, ম্যাথমেটিক্স, মেট্রিওলজি, ইথিক্স, রেটরিক অ্যান্ড পোয়েটিক্স, ভাবো এতগুলো সাবজেক্ট ওখানে পড়ানো হতো। তার সাথে সাথে পড়ানো হতো পলিটিক্স। আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল 336 খ্রিস্টপূর্বাব্দে। অ্যারিস্টটল 336 খ্রিস্টপূর্বাব্দে লাইসিয়াম বানিয়েছিলেন। আর তিনি মারা গেছিলেন 322 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যুর জাস্ট 1 বছর পরে। কেন কি, যখন আলেকজান্ডার হেরে গিয়েছিলেন সেই সময় গ্রিসে একটা অ্যান্টি ম্যাসিডোনিয়ান ফিলিং সেটা কাজ করছিল এবং অ্যারিস্টটল সেই সময় এথেন্সে ছিলেন, কিন্তু উনি ওখান থেকে চলে গেছিলেন এবং 1 বছর পরে ওনার মৃত্যু হয়। প্রথমে আমরা দেখে নিই অ্যারিস্টটলের কিছু বিখ্যাত কোট। কেন কি, তার যে থিওরি সেগুলো বলতে পারো সার সংক্ষেপ হচ্ছে এই কোটসগুলো। যেমন তিনি বলেছিলেন, ম্যান ইজ বাই নেচার এ পলিটিক্যাল অ্যানিমাল। সেকেন্ড, অল হিজ বেস্ট, ম্যান ইজ নোবলেস্ট অফ অ্যানিমালস, সেপারেটেড ফ্রম ল অ্যান্ড জাস্টিস হি ইজ দ্য ওয়ার্স্ট অফ অল। তার মানে ল অ্যান্ড জাস্টিস থেকে যখনই একটা মানুষকে আলাদা করা হবে তখনই কিন্তু সেই মানুষটা একটা খারাপ মানুষ বলে ধরা হবে। কেন কি, যে আইন মানে না এবং যার মধ্যে ন্যায় অন্যায় বোধ নেই, অ্যারিস্টটলের মতে কিন্তু সে কখনো একটা ভালো মানুষ হতে পারে না। থার্ড কোট, দেয়ারফোর দ্য গুড অফ ম্যান মাস্ট বি দ্য এন্ড অফ দ্য সায়েন্স অফ পলিটিক্স। তার মানে মানুষের ভালো করাটাই হচ্ছে, মানুষের মধ্যে যে ভালোটা সেটাই হচ্ছে বের করাই হচ্ছে সেটা সায়েন্স অফ পলিটিক্স। তিনি পলিটিক্সকে কিন্তু একটা বিজ্ঞান বলেছিলেন। যাই হোক, আমরা এর পরের আলোচনায় দেখব তিনি কি বলতে চেয়েছেন। প্রথম তিনি যে কোশ্চেনটা করেছেন যেটা হচ্ছে কেন পলিস এক্সিস্ট করে। তার মতে এই পলিস এক্সিস্ট করার পেছনেই হচ্ছে কারণ মানুষ হচ্ছে স্বাভাবিকভাবেই একটা রাজনৈতিক জীব, যেটা আমরা আগেই পড়লাম। তো মানুষ যখন রাজনৈতিক জীব, তারা সবসময় একসঙ্গেই থাকতে চায় এবং এর একটা কারণও আছে কি সবাই নিজের একটা কমন সুবিধে পেতে থাকে। কেন কি, কোনো মানুষের পক্ষেই সব কাজ করা সম্ভব নয়। তাই কেউ যদি একটা বিশেষ কাজ নিয়ে থাকে তাহলে একটা সোসাইটিতে, একটা স্টেটে একটা সহযোগিতামূলক পরিবেশ থাকবে যাতে সবারই ভালো হবে। যেমন কুমোরের কাজ করবে, স্বর্ণকারের কাজ করবে, ডাক্তারের কাজ করবে। বুঝতেই পারছো, ব্যাপারটা হচ্ছে স্পেশালাইজড জব, বিশেষ করে সবার নিজের নিজের জব বা কাজ থাকা। এবং এই সিটি স্টেটের যে এক্সিস্টেন্স সেটাকে তিনি 4টে কজাল ফর্মে দেখেছেন। প্রথম হচ্ছে মেটেরিয়াল, তারপরে ফর্মাল, তারপরে এফিসিয়েন্ট, তারপরে ফাইনাল। আমি এই স্লাইডে দিয়েছি, তোমরা কিন্তু এটাকে অর্ডারে মনে রাখবে, কেন কি এটার উপরে কোশ্চেন আসে। মেটেরিয়াল, ফর্মাল, এফিসিয়েন্ট, ফাইনাল, এগুলো বলতে তিনি কি বুঝিয়েছেন এখন আমরা দেখব। মেটেরিয়াল কজ বলতে তিনি বুঝিয়েছেন কোনো একটা সিটি স্টেটের বা নগর রাষ্ট্রের যে একক যেটা দিয়ে তৈরি হয় নগররাষ্ট্র, সেটা হলো ব্যক্তি, নাগরিক এবং তার সঙ্গে সেই রাষ্ট্রের ন্যাচারাল রিসোর্সেস বা প্রাকৃতিক সম্পদ। সেকেন্ড হচ্ছে ফর্মাল কজ। আর এবার সিটি স্টেট যখন প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু সেটাকে পরিচালনা করার জন্য কিছু রুলস দরকার, আর সেটাই হচ্ছে ফর্মাল কজ বা কনস্টিটিউশন, যেটাকে গ্রিক ওয়ার্ড বলা হচ্ছে পোলেটেইয়া বা কনস্টিটিউশন ইংলিশে। যাই হোক, তোমরা এই গ্রিক ওয়ার্ডগুলো মাথায় রাখবে, এই জন্য কি এগুলো অনেক সময় ইংলিশের সঙ্গে ম্যাচিং করে কোশ্চেন আসে কি কোনটা কার মানে। তো এগুলো তোমাদের সেজন্য মাথায় রাখতে হবে সবসময়। যাই হোক, এই কনস্টিটিউশন হচ্ছে সিটি স্টেটকে অর্ডারে রাখার বা শৃঙ্খলাতে রাখার জন্য একটা নিয়ম বলতে পারো। একটা স্টেটে কনস্টিটিউশন থাকলে সেই কনস্টিটিউশন মেনে চললে কোনো একটা সিটি স্টেটে স্টেবিলিটি থাকবে এবং সেটা অর্ডারে থাকবে।
যদিও সেই সময়ে সিটিজেন বলতে কিন্তু সবাই ছিল না, সেই গ্রিক সিটি স্টেটে সিটিজেন বলতে কিন্তু যারা খালি পলিটিক্যাল রাইটস ভোগ করতো। এটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। এফিসিয়েন্ট কজ, এফিসিয়েন্ট কজ কি? সেটা হচ্ছে রুলার বা শাসক। কোনো একজন শাসক যখন কনস্টিটিউশন যেটা বানানো হয় সেটা মেনে চলবে, তখনই কোনো একটা স্টেটে অর্ডার থাকবে। তাহলে এফিসিয়েন্ট কজ হচ্ছে রুলার। ফার্স্ট হচ্ছে সিটিজেন অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, ফর্মাল কজ হচ্ছে ম্যাটেরিয়াল কজ হচ্ছে সিটিজেন অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, ফর্মাল কজ হচ্ছে কনস্টিটিউশন অ্যান্ড এফিসিয়েন্ট কজ হচ্ছে রুলার। এরপরে হচ্ছে ফাইনাল কজ। কোনো একটা সিটি স্টেটের অস্তিত্বেরই কারণ হলো মানুষের ভালো জীবন বা সুখী জীবন। অ্যারিস্টটল কিন্তু কোনো একটা ব্যক্তির যে লাইফের উদ্দেশ্য মানে সুখী থাকা, আর একটা স্টেটের উদ্দেশ্য হচ্ছে সুখী থাকা, এই দুটোকে আলাদা করে দেখেননি। তিনি কিন্তু দুটোকে একভাবেই দেখেছেন কি মানুষের যেমন সুখী লাইফ হচ্ছে উদ্দেশ্য, তেমনি একটা স্টেটেরও হচ্ছে সুখী লাইফ হচ্ছে মেইন উদ্দেশ্য। এবার দেখব আমরা তিনি সিটিজেন বা নাগরিক বলতে কী বুঝিয়েছিলেন। প্রথমে আমরা দেখলাম কি কোনো একটা স্টেটে ন্যাচারাল রিসোর্সেস থাকে, তার মধ্যে প্লান্ট হচ্ছে, প্লান্টের ওপর কারা নির্ভর করে? অ্যানিম্যাল, এবং অ্যানিম্যালের ওপর নির্ভর করে স্লেভস এবং মেন। মেন বলতে এখানে কিন্তু তোমরা ধরে নাও মেন অ্যান্ড উইমেন উভয়কেই বুঝিয়েছেন উনি, এবং এদের ওপরে নির্ভর করে, স্লেভসের ওপরে নির্ভর করে ফ্রি মেন। তিনি কিন্তু সবসময় এটা মনে রাখবে, স্লেভ সিস্টেমটাকে অনেক বেশি বৈধতা দিয়েছেন, কেন কি তার মতে ফ্রি মেন যারা সোসাইটির জন্য কাজ করে, যারা রাষ্ট্রের জন্য কাজ করে, তারা কিন্তু কখনোই স্লেভ ছাড়া কাজ করতে পারবে না, কেন কি তাদের পক্ষে ঘরের পুরো কাজ এর দিকে মন দিয়ে তারপরে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। সেজন্য তিনি স্লেভ সিস্টেমটাকে খুবই বেশি বৈধতা দিয়েছেন। আগেই বললাম কি তিনি হিউম্যান পপুলেশন, কোনো একটা স্টেটের হিউম্যান পপুলেশনকে দুটো ভাগে ভাগ করেছেন, মেন মিনস মেন অ্যান্ড উইমেন, আর ফ্রি মেন। তো এই ক্যাটেগরাইজেশন বা এই ডিভিশনটাকে দিয়েই তিনি সিটিজেনশিপকে ডিফাইন করেছেন। তাহলে আমরা দেখে নিই কারা কারা কোনো একটা স্টেটের সিটিজেন হতে পারবে না। প্রথম হচ্ছে ফরেনার, তারপরে হচ্ছে যারা চাষবাস করে, তারপরে হচ্ছে আর্টিজান মানে কামার কুমোর স্বর্ণকার এরা, আর স্লেভ আর উইমেন এরা কিন্তু সিটিজেনের ক্যাটেগরিতে কখনোই পড়বে না। তোমরা এগুলো মাথায় রাখবে কি এরা কখনোই সিটিজেনের ক্যাটেগরিতে অ্যারিস্টটলের ডেফিনেশনে পড়েনি। তাহলে কারা ছিল অ্যারিস্টটলের ডেফিনেশনের সিটিজেন? তারা ছিল ফ্রি সিটিজেন, যারা কি অ্যারিস্টটল মনে করতেন যারা ইয়াং বয়সে যোদ্ধা থাকবে, এবং মধ্য বয়সে তারা শাসক থাকবে, এবং প্রৌঢ় বয়সে তারা প্রিস্ট থাকবে। ঠিক আছে, তাহলে কারা ফ্রি সিটিজেন? যোদ্ধা, রুলার এবং প্রিস্ট। অ্যারিস্টটল কনস্টিটিউশন সম্পর্কে কি বলেছেন? অ্যারিস্টটল একদম মনে রাখবে পলিটিক্যাল সায়েন্সকে বা পলিটিক্সকে কিন্তু বলেছেন একটা প্র্যাকটিক্যাল সায়েন্স। কেন? কেন কি এটা কোনো একটা স্টেটের নাগরিকদের সুখ বা হ্যাপিনেস নিয়ে ডিল করে, যেটা কি একটা খুবই নোবেল কাজ। সেই জন্য অ্যারিস্টটলের কাছে পলিটিক্স হচ্ছে একটা প্র্যাকটিক্যাল সায়েন্স, এবং এটা খুবই যুক্তিযুক্ত কি এটা কোনো একটা সিটি স্টেটের নাগরিকদের জন্য নোবেল লাইফকে প্রমোট করবে। তিনি নিজে 158টা কনস্টিটিউশন পড়েছিলেন। বলতে পারো তুলনামূলক রাজনীতি আজকে যেটা আমরা পড়ি সেটা কিন্তু অ্যারিস্টটলের সময়ে শুরু হয়েছিল। তিনি নিজে 158টা কনস্টিটিউশন পড়েছিলেন। কারণ কি ছিল? কারণ ছিল কি যাতে করে তিনি কোনো একটা সিটি স্টেটের জন্য যখন কনস্টিটিউশন তৈরি হবে তার মধ্যে কোনগুলো ভালো আছে সেগুলোকে নিয়ে একটা কনস্টিটিউশন তৈরি করা যায়। তার মেন উদ্দেশ্য ছিল একটা ভালো কনস্টিটিউশন তৈরি করা। কেন কি কনস্টিটিউশন অনুযায়ী রুলার চলবে, এবং তবেই কোনো একটা সিটি স্টেটে ঠিকভাবে মানুষ সুখী থাকতে পারবে। আর এর জন্য তিনি এই কাজটা দিয়েছিলেন পলিটিশিয়ানদের, যেটাকে গ্রিক ভাষায় পলিটিকোস, এবং এদেরকে তিনি বলছেন নোমোথেটস বা ল গিভার। গ্রিক ওয়ার্ড নোমোথেটস বা ল গিভার, যারা এই সিটি স্টেটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কনস্টিটিউশন তৈরি করবে। এখানে কি কি থাকবে কনস্টিটিউশনে? লজ, যেমন আজকেও দেখছি আমরা আইন তৈরি হয়, অ্যারিস্টটল সেই আইনের কথাই বলেছেন। কোনো একটা দেশে আইন তৈরি হবে। কাস্টমস, কোনো একটা দেশে কাস্টমস বা রীতিনীতি মেনে চলা হয়, অ্যারিস্টটল সেগুলোকেও গুরুত্ব দিয়েছেন, সেগুলোকে পালন করতে হবে। আর 3 নম্বর হচ্ছে ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান,
সব ধরনের প্রতিষ্ঠান যেটা কোনো একটা স্টেটকে চলতে সাহায্য করবে। তার মধ্যে কিন্তু এটাও মনে রাখবে কি এডুকেশন অফ দ্য সিটিজেন, মরাল এডুকেশন অফ দ্য সিটিজেনও কিন্তু এই ইনস্টিটিউশনের মধ্যে হওয়া উচিত বলে অ্যারিস্টটল মনে করেন। এবার লজের ব্যাপারে তিনি কি বলেছেন, এই লজ এরকম না কি কনস্টিটিউশন একবার তৈরি হয়ে গেলে ওটাই চলতে হবে, এটাকে যদি দরকার পড়ে এটাকে রিফর্ম করা যাবে। অ্যারিস্টটলের মতে এই কনস্টিটিউশনের যে লজগুলো এগুলোকে কিন্তু রিফর্ম করা যাবে, আর এটাকেই তিনি বলেছেন লেজিসলেটিভ সায়েন্স, এবং এটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়েছেন পলিটিক্সে। কেন কি লেজিসলেটিভ সায়েন্স যদি ঠিক মতনভাবে না প্রয়োগ হয় তাহলে কোনো স্টেট ভালো করে চলতে পারবে না, অর্থাৎ কোনো দেশের কনস্টিটিউশন যদি ঠিকঠাকভাবে তৈরি না থাকে তাহলে সেই স্টেট ভালোভাবে চলতে পারবে না। আর এই পলিটিশিয়ানসদেরকে যারা এই কনস্টিটিউশন তৈরি করবে তাদেরকে কিন্তু তিনিও ক্রাফটসম্যান বা কারিগরদের সঙ্গে তুলনা করেছেন। কেন কি কারিগর মানে যারা কোনো একটা স্পেশালাইজড বিষয়ে যারা শিক্ষা নিয়েছে, এক্সপিরিয়েন্স আছে, তারাই সেটা ভালো করে করতে পারবে। অ্যারিস্টটল রুলকে বিভিন্ন ফর্মে ভাগ করেছেন, সেটা হচ্ছে কিছু যেটা সঠিক এবং কিছু হচ্ছে তার থেকে আলাদা বা ডেভিয়েন্ট। একজন রুলার অ্যারিস্টটল সব রুলকেই বৈধতা দিয়েছেন, যেমন একজন রুলার কিংশিপ, কিছুজন অ্যারিস্টোক্রেসি এবং অনেকজন হলে পলিটি। এবং এটা যখন ঠিক ফর্মে থাকবে, এটা যখন শুদ্ধ ফর্মে থাকবে, এটা যখনই অশুদ্ধ ফর্মে চলে যাবে কিংশিপ হয়ে যাবে টাইরানি মানে স্বেচ্ছাচারিতা, অ্যারিস্টোক্রেসি হয়ে যাবে অলিগার্কি মানে কিছু জনের অভিজাতদের স্বৈরতন্ত্র, আর পলিটি মানে হচ্ছে অনেক জনের, পলিটি যখন ডেভিয়েন্ট ফর্মে চলে যাবে, অশুদ্ধ ফর্মে চলে যাবে ডেমোক্রেসি মানে হচ্ছে সেটা অনেক জনের স্বৈরাচার। এইভাবে অ্যারিস্টটল কিন্তু 6 ভাগে রুলকে ভাগ করেছেন, কেমন করে শাসন হয় সেটাকে কিন্তু তিনি এই 6টা ভাগে ভাগ করেছেন। এবার দেখি আমরা অ্যারিস্টটল ন্যায় সম্পর্কে কি বলেছেন। আমরা অলরেডি প্লেটো ন্যায় সম্পর্কে জেনেছি, কিন্তু তার সঙ্গে অ্যারিস্টটলের ন্যায় ধারণার অনেক বেশি পার্থক্য আছে। যদিও তিনি প্লেটোর ছাত্র ছিলেন, কিন্তু যদিও প্লেটো থেকে অনেক বেশি ইনফ্লুয়েন্সডও ছিলেন, কিন্তু তিনি তার তত্ত্বে প্লেটো থেকে অনেকটাই দূরে সরে এসেছেন। তিনি কি বলেছেন আমরা দেখব। তার এই ন্যায় সম্পর্কে ধারণা যে বইয়ে লিপিবদ্ধ আছে সেটা হচ্ছে নিকোমাচিয়ান এথিক্স। মনে রাখবে নিকোমাচিয়ান এথিক্স, এগুলো শর্ট কোশ্চেন আসে। নিকোমাচিয়ান এথিক্সে তিনি জাস্টিস সম্পর্কে বলেছেন, আর এখানে তিনি মেইন দুটো টাইপের জাস্টিসের কথা বলেছেন, একটা হচ্ছে ইউনিভার্সাল, একটা হচ্ছে পার্টিকুলার, সার্বজনীন এবং বিশেষ। আবার পার্টিকুলার জাস্টিসকে তিনি দুটো ভাগে ভাগ করেছেন, ডিস্ট্রিবিউটিভ এবং রেমেডিয়াল। এবং এগুলো বলতে তিনি কি বুঝিয়েছেন এবার আমরা দেখব। তিনি ইউনিভার্সাল জাস্টিস বলতে বলেছেন যেখানে একটা কমন অ্যাডভান্টেজ, সবাই যেখানে উপকৃত হবে। যেমন ধরো পলিউশন কন্ট্রোল, তো এই যে একটা আইন প্রণীত হলো, এটাতে সবাই কিন্তু উপকৃত হবে, এখানে কোনো পার্টিকুলার ব্যাপার নেই। এটাকেই অ্যারিস্টটল বলতে চাইছেন ইউনিভার্সাল জাস্টিস। বা ট্রাফিক রুল, ধরো ট্রাফিক রুলে কি হবে, সবাই ওটা থেকে উপকৃত হবে। একটা সমাজের সবার জন্যে, সবার সুরক্ষার জন্যই ট্রাফিক রুল বা পলিউশন কন্ট্রোল এসব জিনিসগুলো তৈরি করা হয়, এসব লসগুলো তৈরি করা হয়। তাহলে ইউনিভার্সাল জাস্টিস বলতে অ্যারিস্টটল এগুলোকে বুঝিয়েছেন। এরপরে আসে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, এটা কিন্তু বা বন্টনমূলক ন্যায়। এখানে অ্যারিস্টটল যে কোনো একটা স্টেটের যে সম্পদ বা অফিস যেগুলো থাকবে সেগুলো সিটিজেন মানে বুঝতেই পারছো যাদের পলিটিক্যাল রাইটস আছে তাদের মধ্যে সমানভাবে বণ্টিত করাকেই বলেছেন ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। কেন কি তার মতে এই যদি এগুলো সমানভাবে বণ্টিত না হয় তাহলে বিপ্লব হতে পারে, রেভলিউশন হতে পারে। তাই পলিটিক্যাল যারা রাইটস ভোগ করছে বা যারা সিটিজেন তাদের মধ্যে ওই সিটি স্টেটের গুডস বা ওয়েলথ বা অফিসেস সমানভাবে ভাগ হওয়া উচিত। আর তারা হচ্ছে ভার্চুয়াস পিপল অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল। কেন কি তারা তাদের সোসাইটির প্রতি অনেক কিছু কন্ট্রিবিউশন আছে, তারা যেহেতু রাষ্ট্র পরিচালনা করে তাদের সোসাইটির প্রতি অনেক কন্ট্রিবিউশন আছে, তাই তাদের মধ্যেই এই গুডস ওয়েলথ এবং অফিসেসগুলো সীমাবদ্ধ থাকা উচিত এবং সেটা তাদের মধ্যেই ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হওয়া উচিত অ্যাকর্ডিং টু মেরিট। এরপরে আসছে রেমেডিয়াল জাস্টিস। রেমেডিয়াল মানে হচ্ছে পরিশোধনমূলক। রেমেডিয়াল জাস্টিস বলতে এটাও তিনি দুভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে সিভিল ল, একটা ক্রিমিনাল ল। সিভিল লয়ের মধ্যে পড়ছে সাধারণভাবে যেগুলো সম্পত্তি বিবাদ, সম্মানের বিবাদ বা কোনো ফ্রিডম বা স্বাধীনতা সংক্রান্ত বা কোনো ক্রয় সংক্রান্ত, এগুলোকে
অ্যারিস্টটল ফেলেছেন সিভিল লয়ের মধ্যে। এবং ক্রিমিনাল ল, যেটা কি আমরা সবাই জানি কি সোসাইটিতে কোনো না কোনো ক্রাইম ঘটতেই থাকে, আর সেগুলোর জন্য পানিশমেন্টের কোড তৈরি করা হবে এবং সেই অনুযায়ী চললে সোসাইটিতে জাস্টিস সুরক্ষিত থাকবে বলে অ্যারিস্টটল মনে করেন। এবার এই রাষ্ট্র পরিচালনা করতে গেলে কী ধরনের উইজডম লাগবে সেটার ব্যাপারে অ্যারিস্টটল কী বলেছেন। আমরা প্লেটো দেখেছি, তিনি ফিলসফার কিংদের ওপরে অনেক বেশি ডিপেন্ড করেছেন এবং তিনি মনে করেন কি তারা ফর্ম অফ গুডটা ভালো দেখতে পাবে এবং তারা সেই অনুযায়ী শাসন করবে। কিন্তু অ্যারিস্টটল একদমই এই ওয়াইজ মেনদের ওপরে ডিপেন্ড করেননি। তার কাছে যে উইজডম দরকার আছে এই সব রুল করার জন্য, রুলারদের মধ্যে যে উইজডম দরকার আছে সেটার ব্যাপারে অ্যারিস্টটল বলেছেন কি কোনো সোফিয়া বা আইডিয়াল কোনো নলেজ দিয়ে এই রাষ্ট্র শাসিত হবে না। যেটা কি দরকার, উইজডম দু ধরনের হয়, একটা হচ্ছে পলিটিক্যাল, একটা হচ্ছে সোফিয়া আর একটা হচ্ছে ফ্রোনেসিস। সোফিয়া হচ্ছে আইডিয়াল টাইপ অফ নলেজ, যেখানে হাইয়েস্ট নলেজ, যেটা হাইয়েস্ট কনসিভেবল ফর্ম অফ নলেজ, যেটা কি একটা আইডিয়াল, যেটা হোয়াট শুড বি হোয়াট শুড নট, কী হওয়া উচিত কী হওয়া উচিত না, কোনটা ভালো কোনটা খারাপ। কিন্তু অ্যারিস্টটল বলেছেন কি যারা রুল করবে তারা সোফিয়া দিয়ে পরিচালিত হবে না, তারা কি দিয়ে পরিচালিত হবে, ফ্রোনেসিস। দু ধরনের উইজডমের কথা বলেছেন, একটা সোফিয়া একটা ফ্রোনেসিস। অ্যারিস্টটল বলেছেন রুলাররা ফ্রোনেসিস দিয়ে পরিচালিত হবেন। ফ্রোনেসিস কি, এটা হচ্ছে যে নলেজটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে গ্যাদার হয়, মানে আগে যে যে কাজগুলো হয়েছে সেগুলোর ফল কী হয়েছে সেগুলো স্টাডি করার পরে যে উইজডমটা হয় সেটা দিয়ে রুলাররা পরিচালিত হবে, মানে পাস্ট এক্সপিরিয়েন্স থেকে রুলাররা পরিচালিত হবে এবং পাস্ট এক্সপিরিয়েন্সে কী ভালো হয়েছে কী খারাপ হয়েছে সেগুলো তারা ভালো করে অ্যানালিসিস করবে। তিনি আরেকটা থিওরির কথা বলেছেন যেটা সবসময় পরীক্ষাতে আসে এবং এটা মাথায় রাখবে। অ্যারিস্টটল থিওরি অফ গোল্ডেন মিনের কথা বলেছিলেন, যেটা হচ্ছে কি তার মতে কোনো একটা মানুষ আলাদা হয় অন্য অ্যানিম্যালের থেকে যেহেতু তার থিঙ্কিং পাওয়ার আছে এবং এই থিঙ্কিং পাওয়ার জন্যই সে তার মরালিটির স্ফিয়ারটাকে আরও বড় করতে পারে। এই থিঙ্কিংটাকে তিনি একটা অ্যাক্টিভিটি বলেছেন এবং মানুষ যেহেতু একটা থিঙ্কিং পাওয়ার মানুষের আছে সেহেতু তারা অন্য অ্যানিমেলের থেকে আলাদা এবং এটা দিয়ে তার মরালিটিটাকে ডেভেলপ করতে পারে। এবং এই র্যাশনালিটি, মানুষের মধ্যে র্যাশনালিটি জিনিসটা আছে যেটা কি অন্য জীবের মধ্যে নেই, সে বুঝতে পারে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করা উচিত কোনটা করা উচিত না। কিন্তু শুধু ওইটা না, তাদেরকে এই র্যাশনালিটির প্র্যাকটিসটা যখনই এক্সেলেন্স হবে তখনই সেটাকে ভার্চু বলা হবে। নট অনলি র্যাশনালিটি ইজ ভার্চু। অ্যারিস্টটলের মতে শুধু মানুষের মধ্যে র্যাশনালিটি থাকলেই হবে না। যেমন ধরো আমরা জানি সবাই কি কোল্ড ড্রিঙ্ক শরীরের জন্য ক্ষতিকর এবং জল শরীরের জন্য ভালো। আমরা বলছি সবাইকে কি জল ভালো, কোল্ড ড্রিঙ্কস ক্ষতিকর, কিন্তু আমি যখন খাচ্ছি তখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, তো এটা আমার র্যাশনালিটি আছে কিন্তু আই এম নট প্র্যাকটিসিং দ্যাট র্যাশনালিটি। তো এখন এটা আমার ভার্চু হলো না, কেন কি আমি যখন বলবো যেটা ওটা আমি প্র্যাকটিস করতে পারবো, যে র্যাশনালিটি আমার মধ্যে আছে সেটা আমি প্র্যাকটিস করতে পারবো, তখনই ওটাকে আমি ভার্চু বলতে পারি। আমি যখন এটা বলছি খালি, এটা কিন্তু ভার্চু না, এটা মাথায় রাখবে। তো এখন গোল্ডেন মিনস দিয়ে তিনি এটাকে ডেসক্রাইব করেছেন কি ভার্চু কী। প্রথম আমরা বললাম কি অ্যাক্টিভিটি, অ্যাকচুয়ালি ভার্চু হচ্ছে একটা অ্যাক্টিভিটি, নট র্যাশনালিটি অর মরালিটি। ভার্চু হচ্ছে একটা অ্যাক্টিভিটি। তিনি বলেছেন কি কোনো কাজ যদি খুব কম করা হয় সেটা হচ্ছে ভাইস, আবার যদি খুব বেশি করা হয় সেটা হচ্ছে ভাইস। ফর এক্সাম্পল, যেমন ধরো তুমি 1000 টাকা ইনকাম করছো কিন্তু 1000 টাকা বাঁচানোর চেষ্টা করছো এবং সেটা ফ্যামিলিতে কার কী দরকার হচ্ছে বা না হচ্ছে সেটা নিয়ে তোমার মাথা ব্যথা নেই, তো সেটা হচ্ছে তুমি খুবই কম ওটার ব্যাপারে ভাবছো, তো এটাও এক ধরনের ভাইস। আবার ওটা কখন ভাইস, যখন এটা অনেক বেশি, তুমি 1000 টাকা রোজগার করছো কিন্তু 1000-এর বেশি তুমি সবার পেছনে খরচা করছো, তো তাতে করে তোমার ডেফিসিট হবে এবং তোমার ফ্যামিলির লোকেদের পরে অসুবিধে হবে। তো এটাতেও তোমার, যখন তুমি ফ্যামিলির লোকেদের সম্পর্কে চিন্তাই করবে না, খরচা করবে না, তখনও যেমন হবে, তখন আবার যদি বেশি করে দাও তখন আসল যখন দরকার পড়বে তখন পাবে না। তো দুটোই হচ্ছে ভাইস, দুটোই হচ্ছে পাপ। ভার্চু কি তাহলে, যখন তুমি র্যাশনাল
ওয়েতে বিচার করে সেটাকে খরচা করবে, তোমার সেই 1,000 টাকাটা তুমি খরচা করবে র্যাশনাল ওয়েতে বিচার করে, তো তখন সেটা হয়ে যাবে একটা ভার্চু। মানে যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় জিনিস তুমি তার উপর খরচা করবে, এবং যেগুলো এক্সট্রাভ্যাগেন্ট সেগুলোর উপরে তুমি খরচা করবে না। তো এটাকে অ্যারিস্টটল বলছেন গোল্ডেন মিন বা ব্যালেন্সড লাইফ, এবং এটাকে অ্যারিস্টটল বলছেন ভার্চু। পলিটিক্যাল অ্যাসোসিয়েশনের সঙ্গে হ্যাপিনেসের কী সম্পর্ক? এখন বললাম কি অ্যারিস্টটল তো সবসময়ই কিন্তু মানুষকে যেমন পলিটিক্যাল অ্যানিম্যাল বলেছেন, তেমনি যে পলিটিক্যাল অ্যাসোসিয়েশন সেটার একমাত্র উদ্দেশ্য মানুষের হ্যাপিনেস, একমাত্র সেই কারণেই তৈরি হয়েছে। তো এখন যেটা অ্যারিস্টটলের মতে, যদি কোনো মানুষ শুধুমাত্র খুশি বা প্লেজার বা অনার এগুলোকে গুরুত্ব দেয়, তাহলে তার যে লাইফ সেটা কিন্তু সুখী হবে না। তাহলে মানুষকে কী নিয়ে চলতে হবে? মানুষকে রিজন নিয়ে চলতে হবে, কেন সে কাজটা করছে, কেন সে করছে না। একমাত্র রিজন নিয়ে চললেই মানুষ খুশি থাকবে, কেন কি যখনই সেই রিজনের বাইরে যাবে তখন সে খুশি পাবে না, অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল। তো এই হ্যাপিনেস বা ইউডেইমোনিয়া এটা পাওয়ার জন্য অ্যারিস্টটল সবসময় মানুষের কাজের কাছেই আপিল জানিয়েছেন। মানে একমাত্র মানুষের কাজের মধ্যে দিয়ে, যেটাকে হিউম্যান ফাংশন বা আর্গান বলছেন, সেটার মধ্য দিয়েই কিন্তু এই হ্যাপিনেসটা পাওয়া যাবে, এটা অন্য কোনোভাবে আসবে না। তো অ্যারিস্টটল সেই জন্য হ্যাপিনেস যেটাকে বলেছেন সেটা মনে রাখবে। অ্যাকর্ডেন্স উইথ ভার্চু যেটা হবে সেটা হচ্ছে এক্সেলেন্ট অ্যাক্টিভিটি, নট অনলি মোরালি ভার্চুয়াস অ্যাক্টিভিটি, যেটা কি তোমাকে হ্যাপি রাখবে। শুধু মরালি ভালো কাজ করলেই হবে না, সেটা কিন্তু একটা এক্সেলেন্ট অ্যাক্টিভিটি হতে হবে, যেটা কি তোমাকে খুশি করবে, তাছাড়া তুমি খুশি থাকতে পারবে না। এবং পলিটিক্যাল অ্যাসোসিয়েশনের সেই একই লক্ষ্য থাকবে, এক্সেলেন্ট অ্যাক্টিভিটি, নট অনলি মরালি ভার্চুয়াস অ্যাক্টিভিটি। অ্যারিস্টটল তার এই থিওরি নিকোমাচিয়ান এথিক্সে লিপিবদ্ধ করেছেন, এবং এটাও বলেছেন যে পলিটিক্যাল থিওরিটা হচ্ছে এথিক্যাল থিওরির কন্টিনিউয়েশন। মানে কি এথিক্যাল থিওরি বলতে কি বোঝায়? এথিক্যাল মানে সবসময়ই যেটা আমরা বুঝি কি মানুষ কি করবে কি করবে না, বা কোনটা উচিত না, সেই ব্যাপারে সবসময় সচেতন থাকবে বা রিজন দিয়ে কাজ করবে। এবং পলিটিক্যাল থিওরিটা যখনই এথিক্যাল থিওরিতে উপনীত হবে, তখনই একমাত্র পলিটিক্যাল থিওরিটা ঠিকভাবে কাজ করবে, বা সোশ্যাল অর্গানাইজেশন যেগুলো আছে সেগুলো ঠিকভাবে কাজ করবে, এবং মানুষের হ্যাপিনেস সবচেয়ে বেশি থাকবে। এবং মানুষের হ্যাপিনেস থাকলেই স্টেট হ্যাপি থাকবে, এবং স্টেটের হ্যাপিনেস এবং মানুষের হ্যাপিনেস, এটাই হচ্ছে পলিটিক্যাল থিওরির একমাত্র লক্ষ্য অ্যারিস্টটলের মতে। আশা করি তোমরা এই পয়েন্টগুলো বুঝতে পেরেছো, এবং পরে আমরা আবার অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে মিট করব। নিচে কমেন্ট সেকশনে লিখবে তোমাদের কেমন লাগলো এই লেকচার, এবং সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবে না। গুড বাই।